হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভা লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, দয়া করে ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি আপনাদের সাথে আবারও মরিয়মকে নিয়ে কথা বলতে চলে আসলাম। আমার কয়েকদিন আগে মরিয়মকে নিয়ে করা একটি ভিডিওতে বিতর্কিত সৃষ্টি করতে চেয়েছিল কিছু সংখ্যক মানুষ, তো তারা পারেনি। কারণ আমি সত্যর কথা বলি এবং আমার সাথে সত্য যারা জানে সেই সমস্ত মানুষরা আমাকে সাপোর্ট করে গেছেন। কয়েকজন বলে ভুল হবে, মুখোশধারী একজন মানুষ আমাকে এসে অনেক হুমকি দামকি দিয়েছিল, যাতে করে আমি মরিয়মকে নিয়ে এই কথা কেন বলেছি সেইটা নিয়ে। তো আমি জানতাম না যে ওই মহিলাটা আসলে এরকম ধরনের মুখোশধারী। তো ধন্যবাদ খুশবু নামের একটা আপুকে, যে আপুটা আমাকে খুব সুন্দরভাবে আমার সাপোর্টে ওই মহিলাকে ওয়াশ করে দিয়েছিল। সেই সাথে সেই মহিলাটা পরবর্তী সময় যখন পরিচিত একজন ভাইয়া এসে কমেন্ট করে, সেই কমেন্টগুলো মহিলাটা ডিলিট করে দিয়ে চলে যায়। আসলে ওই মহিলাটাই ছিল গিয়ে বিতর্ক করার মূল কারণ। মানে উনি এখানে সেখানে গিয়ে আজে বাজে কথা মরিয়মকে নিয়ে বলে আসে, কিন্তু সেই কথাগুলো যখন অন্য কেউ, ধরেন আমিই বলি, তো তখন গিয়ে ওনার খুব গায়ে লেগে গেছিলো। কেন গিয়েছিল আমি জানি না। সেই সাথে সেই মহিলা অন্য একজন আপুকে নিয়ে এসে টেনে এনে আমাকে জড়িয়ে, আর গিয়ে মরিয়মের যে বাবা, সেই বাবাকে মানে ভিকটিম ফাদার কিবরিয়া, ওনাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিল। আমি আসলে জানি না আমি তার কোন বাড়া ভাতে আমি ছাই দিয়েছিলাম বা তার কোন পাকা ধান আমি মই দিয়েছিলাম যে উনি আমাকে এইভাবে কথা বলছে। তো পরবর্তী সময় আমি যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে উনি হয়তো আমাকে ওই আপুটা মনে করেছিল, যে আপুটাকে নিয়ে মানে ভিকটিম ফাদারকে নিয়ে নোংরা নোংরা কথা বলে কিছু কিছু ইলুস্টাররা ভাইরাল হয়ে গিয়েছিল। তো আমাকে সে মনে করেছিল, বাট আমি তো সে না। আমি ইউটিউবে একদমই নতুন, আমি আগে বলেছি। এই যে আগে বলেছি মানে আমি নতুন, এই জিনিসটা নিয়ে সেই মহিলাটা আমাকে নানান হুমকি ধামকি দিয়েছিল। সে বলেছে যে তার কাছে এমন পাওয়ার আছে যে সে আমি যেই ভয়েসটা চেঞ্জ করে কথা বলি সেই আমার রিয়েল ভয়েস বের করবে। আমি শুধু একটা কথা ওনাকে আমার ভিডিওতে বলবো যে আপনি কি গোয়েন্দা সংস্থার কেউ না? এই ধরনের জিনিসগুলো গোয়েন্দা সংস্থার মানুষদের কাছে থাকে। বিশেষ কিছু প্রযুক্তি থাকে, যে প্রযুক্তিগুলো দিয়ে বের করা যায় যে আসল ভয়েস কোনটা, নকল ভয়েস কোনটা। যেটা কিনা বিগত কয়েক বছর আগে ড্রামা ডিটেকটিভ নামের যে আপুটা ছিল, তিনি ওই যে টিশার যে মানে নোংরা নোংরা কথার যে রোস্টিং করা ছিল, সেই রোস্টিং ভিডিওটা বের করে ফেলেছিল। তো আমি মনে করি যে এই মহিলার যে আমাকে এই ধরনের কথাগুলো বলেছে, তো উনি তো আসলে কেউ না। আর উনি গিয়ে এক এক জায়গায় গিয়ে মরিয়মকে নিয়ে কুরুচিপূর্ণ কথাগুলো বলেছে, যেটা আমি জানতামও না। যদি আমাকে খুশবু আপু না জানাতো তাহলে তো এটা আমি কখনোই জানতে পারতাম না যে উনি আসলে এরকম ধরনের মানুষ। তো আমার কাছে আমি বলবো যে আমাকে নিয়ে নোংরা কথা বলার আগে 10 বার করে আপনি আপনাকে নিয়ে কথা বলবেন, কারণ আপনিও একজন মহিলা। আপনি একজন মহিলা হয়ে কিভাবে আমাকে নিয়ে এইভাবে আরেকটা পরপুরুষকে নিয়ে বাজে কথা বলেন, আমি সেটা জানি না। ওনাকে কিছুদিন আগে ওই চ্যানেল থেকে মানে ভিকটিম ফাদারের চ্যানেল থেকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, এবং সেখান থেকেও কিন্তু তাকে অপমান অনেক লাঞ্ছিত করে দিয়েছিল। এরা হচ্ছে কি জানেন, এরা হচ্ছে গিয়ে দুমুখো সাপ। এরা একটা একটা করে প্যাচ লাগায়, প্যাচ লাগিয়ে তারপরে গিয়ে এরা ওই খেলা দেখে, তামাশা দেখে। তো যাই হোক, আমি অল্পর জন্য বেঁচে গিয়েছিলাম, এটার জন্য আল্লাহ তালার কাছে অনেক অনেক লাখ কোটি শুক্রিয়া। সেই সাথে গিয়া খুশবু আপু, সেই সাথে যে আরেকটা ভাইয়া আছে, সেই ভাইয়াটাও আমাকে যখন এসে করেছে, কমেন্ট করেছিল, তো সেই ভাইয়ার কমেন্টটা পেয়ে কিন্তু ওই মহিলা পালিয়ে গেছেন। তো এইটুকু সাহস যদি না থাকে সত্য কথা বলতে আসার জন্য, তো কেন আপনারা এই ধরনের কমেন্ট করেন? আর আমি যে কথাগুলো বলেছিলাম মরিয়মকে নিয়ে, সেটা তো আমি বলিনি, সেটা একজনে কমেন্ট করেছিল শুধুমাত্র সাবিনার দোষের কারণে, সাবিনার মতো মহিলার কারণে গিয়ে তার মেয়ের বদনামের শিকার হতে হচ্ছে, আমি সেটা তুলে ধরেছিলাম। সেখানে আমি কখনোই বলি নাই যেটা আমার কথা, আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি। তো যে মানুষ এত কিছু বুঝে, সেই মানুষটা কি আমার ভিডিওটা কি পুরোপুরি দেখেনি? আর আমি যখন বারবার করে বলতেছিলাম যে আপু এটা আমি বলি নেই, এটা অন্যজন বলেছে, আমি সেটা উল্লেখ করেছি, তাতে আমার দোষে গেল। কিন্তু এই মহিলাও একসময় গিয়ে নোংরা নোংরা কথা বলে আসছে এর চ্যানেলে গিয়ে। সেই সাথে বিগত কয়েক বছর আগে তানজিলার বিয়ের সময় কিন্তু মরিয়মকে নিয়ে, তানকে নিয়ে যে ধরনের কেক কাটা এরকম ধরনের বাজে কথাগুলো আমি বলতেও চাচ্ছি না, সেই কথাগুলো যখন বলেছিল, তখন তার প্রতিবাদ কোথায় ছিল? সে তখন কোথায় হারিয়ে গিয়েছিল? সেই সাথে মরিয়মের ড্রেস খোলার যেই ভিডিওটা সুইমিং পুলের থেকে ভাইরাল করেছিল যেই মানুষ, তাকে গিয়ে কী করেছিল? কিছু করতে পেরেছিল? সুতরাং এই সমস্ত মানে কি বলে এটাকে, ফাপড় নেওয়া বন্ধ করেন। আপনারা কোনো কিছু করতে পারছেন না, তার জন্য অন্যকে করতে দিচ্ছেন না, এটা করেন না। আপনারা পারেন না, এটা আপনাদের ব্যর্থতা। কিন্তু অন্ততপক্ষে যারা করতে চায় তাদেরকে নিষেধ করেন না। এই যে দেখেন, সাবিনা তার মেয়েকে রেখে তার শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, তার শাশুড়ির বাড়িতে বেড়াতে গেছে। মেয়েকে কোথায় রেখেছে? তার মেয়েকে মিমের বাসায় রেখে গেছে। একটা মানে কি বলবো, একটা কিশোরী মেয়েকে কিভাবে সে আরেকজনের বাসায় রেখে যায়, হোক সে বোন হোক সে মা। ও মা হিসেবে ওর তো দায়িত্ব যে ওর 13 বছরের মেয়েটাকে যে এখানে সেখানে ওর বাসায় রেখে যায়, কোন দুর্ঘটনা ঘটে যায়। আজকে দেখেন, গত 3 দিন আগের মেবি মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, 3 দিন আগের ভিডিওতে দেখা গিয়েছে যে মরিয়মকে বলছিল যে মরিয়মকে রেখে যাবে মিমের বাসায় বা মার বাসায় রেখে যাবে,
রুমে, আর রাব্বি যখন আসছিল রাব্বিকে বলছিল যে তুই গিয়ে মরিয়মকে গিয়ে 1 ঘন্টা করে সময় দিবি। এখানে মরিয়মেকে 1 ঘন্টা করে রাব্বি সময় দিতে হবে কেন? যদি বলেও রাখি যে যদি মিমের বাসায় মরিয়ম থাকে তাহলে তো মায়ের বোন খালার কাছেই তো রয়েছে, তাই না? তো সেইখানে রাব্বির গিয়ে আবার 1 ঘন্টা করে সময় কেন দিতে হবে মরিয়মকে? কেন মরিয়মকে যদি রাব্বি 1 ঘন্টা সময় না দেয় তাহলে মরিয়মের কি কোনো কিছু হয়ে যাবে? হয়ে তো যাবে না। মানে শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে রেখে গেছে, তাই তো? এটাই তো বোঝা যাচ্ছে সাবিনার কথা অনুযায়ী। রাব্বি কেন গিয়ে পাহারা দিবে? আর আরেকটা বিষয়, রাব্বির মা অসুস্থ, সেখানে রাব্বি কেন যেতে পারবে না? রাব্বি না গিয়ে সেখানে সাবিনা গেছে, অথচ রাব্বিকে বাসায় রেখে গেছে। সেই সাথে রাব্বিকে বাসায় রেখে যাওয়ার পরেও আবার বলছে যে তুই গিয়ে মরিয়মকে 1 ঘন্টা করে সময় দিয়ে আসবি। শাশুড়ি আর মায়ের থেকে তো শাশুড়ি বড় না? তাহলে যার মা, সে মাকে দেখতে যেতে পারতেছে না, সে এখানে রয়েছে, আর সাবিনা গিয়ে সেখানে টোটো করতেছে। এটার কি মিনিং? এটার মানেটা কি? কি মানে দাঁড়ায় এখানে? এখন এগুলো যদি আমি যদি বলতে যাই তাহলে গিয়ে এসে বলবে কি একটা বাজে কথা বলবেন না, ও তুই তুকারি করে। মানে ল্যাঙ্গুয়েজ এদের এত খারাপ, এরা যে কোন ইয়া থেকে উঠে আসছে, এদের যে কি বংশ পরিচয় আমি আসলে জানি না। শুরুতেই একজন মানুষকে কিভাবে এসে এরা নোংরা কথা বলে, খারাপ কথা বলে, বাজে ভাষায় গালাগালি করে। আচ্ছা, এরা যখন এদের ফ্যামিলির কোনো মানুষকে দেখে শুরুতে, তো তাদেরকে কি গালি দিয়ে কথা বলে? আমি আসলে জানি না যে এদের পরিবার এদেরকে কি শিক্ষা দিয়েছে। যদি সেরকম সুশিক্ষাই দিত তো সেখানে গিয়ে এরকম ধরনের বাজে কথা বলতে পারতো না। এখন যদি এই কথা কেউ বলে যে মরিয়মকে যে 1 ঘন্টা সময় দিতে বলেছে, তো এই 1 ঘন্টাতে মরিয়মকে রাব্বি প্রেগনেন্ট বানিয়ে দিবে, তো ওইটা কি আমার কথা হবে না ওইটা মানুষের কথা হবে? আর এই কথার রাস্তা কে করে দিচ্ছে? সাবিনাই করে দিচ্ছে। তাহলে সাবিনাকে যদি মানুষ এই কমেন্টগুলো করে, আর এই কমেন্টগুলো তুলে এনে যদি আমি ভিডিও বানাই, বা আমি বাদে অন্য সকল মানুষ যদি ভিডিও বানায়, তাহলে সমস্যা কোথায়? এটার তো কোনো নির্দিষ্ট কোনো ইয়া পাচ্ছেন না আপনারা, যে একটা থাকে না সমাধান, সেই সমাধানটা তো আপনারা দিতেও পারছেন না। তো আমরা যদি বলে যদি এটা সমাধান করা যায়, তাহলে আমরা কেন বলবো না? কিসের জন্য বলবো না? একটা বিষয় সেটা হচ্ছে কি, যে ভিকটিম ফাদারকে বলবে বিচার দিবে, ভিকটিম ফাদার একদম আমাদের বিচার করে ফাঁসি দিয়ে দিবে, এরকম একটা অবস্থা। মানে ভিকটিম ফাদার ওনার কি লাগে যে ওনারা গিয়ে বলে যে ভিকটিম ফাদারকে বিচার দিব, এই করব, ওই করব, তোকে দেখে নিব। ভিকটিম ফাদার কি করবে? ভিকটিম ফাদারের কি চক্ষু নাই? ভিকটিম ফাদারের কি মাথা নাই, জ্ঞান বুদ্ধি নাই? যে ভিকটিম ফাদার আপনারা বললেন আর ভিকটিম ফাদার এসেই আমাকে জেল জরিমানা রিমান্ড দিয়ে দিল। কিভাবে পারেন আপনারা এই সমস্ত কথা বলতে? আজকে আপনারা প্রতিবাদ করেন না, আপনারা 10টা চ্যানেল খুলে এসে প্রতিবাদ করেন। আপনাদেরকে না করেছে কি? গুটিবাজি না করে ভালো কোনো কিছু করেন, কাজে লাগবে। এরকম গুটিবাজি করে লাভটা কি? আপনারা কি যাযাবরের মতো এর চ্যানেলে যান গিয়ে একটা কমেন্ট করেন, ওর চ্যানেলে যান গিয়ে একটা কমেন্ট করেন? নিজেরা তো কোনো কিছু করতে পারেন না, নিজেদের তো সেই যোগ্যতা নাই, শুধু আছে হুমকি ধামকি দেওয়ার। আপনারা একদম কি হয়ে গেছেন যে মানুষকে হুমকি ধামকি দেন আর মানুষ খুব ভয় পায়। এটা হতো না যদি আমি সেদিন না বলতাম যে আমি নতুন, আমার অনেক ভুল থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই সাথে আমাকে বলবেন। আমি যদি এটা না করে আমি যদি অন্যরকমভাবে কথা বলতাম, খুব অ্যাগ্রেসিভ নিয়ে কথা বলতাম, তাহলে হয়তো আজকে আপনারা আমাকে সেরকম হুমকি ধামকি দিতে পারতেন না, তাই না? এরকম অনেক কিছু হচ্ছে ইউটিউবের মধ্যে, আপনারা সেগুলোর দিকে ফোকাস দেন, ভালো লাগবে। আর আরেকজনের চ্যানেলে এসে গালাগালি না করে আপনাদের যদি গালাগালি করতে ইচ্ছে করে, আপনারা আপনাদের ফ্যামিলিকে গালাগালি করেন, কাজে লাগবে। কিন্তু বাইরে গালাগালি করতে আসলে দেখেন, আমাকে যখন কমেন্টগুলো করা হয়েছে তখন কিন্তু আমি খুব সাবলীলভাবে, খুব ভদ্রভাবে রিপ্লাইগুলো দিয়েছিলাম। সেই সাথে তার যখন ধরা পড়েছিল, তার যখন যে কর্মকাণ্ডগুলো ধরা পড়েছিল, আমি যখন তাকে কমেন্টগুলো করেছিলাম, উত্তরগুলো দিয়েছিলাম, আমি কিন্তু খুব সুন্দরভাবে ভদ্র ভাষায় রিপ্লাইগুলো দিয়েছিলাম। আমি তো তার মতো না। এতে করে হয় কি, তার ফ্যামিলির যে পরিচয়, তার বংশের যে পরিচয়, সেটা সে দিয়ে গেল। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আরও বলতে চাচ্ছিলাম বা চেয়েছিলাম, বাট এখন আর বলবো না, কারণ যেটা চলে গেছে যাক। আমি আসলে এদেরকে নিয়ে কথা বলতে গেলে অনেক দূরে চলে যায়। দেখেন, সাবিনার জন্য যে একটা সুন্দর জীবন নষ্ট হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। যেই মেয়েটার সব কিছু আছে, পরিবার আছে, পরিজন আছে, ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেই ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রেখে আরিফের মতো একজন রোহিঙ্গা, যার কিনা বাবার নাই ঠিক, মার নাই ঠিক, বাবা এক জায়গায় থাকে, মা এক জায়গায় থাকে, সেই লোকের পরিচয়ে মরিয়ম বড় হচ্ছে। অথচ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আপনারা একটু খোঁজ নেন, আমরা কিন্তু ইউটিউবের মধ্যে ইতিমধ্যে সমস্ত কিছু দেখে ফেলেছি। এখন আর নতুন করে দেখারও কিছু নেই, জানারও কিছু নেই। তো সেই পরিবার থেকে এই মেয়েটাকে বিচ্ছিন্ন করে ফেলেছে শুধুমাত্র সাবিনা, তার জেদের কারণে বলেন বা তার নষ্টামির কারণে বলেন, যে কোনো কারণে বলেন, করে ফেলেছে। তো এর জন্য দায়ভারটা কার? সাবিনার। এখন সাবিনা যদি সেখান থেকে এসে, তার প্রথম হাজবেন্ডের কাছ থেকে এসে যদি মেয়েটাকে সুন্দর জীবন, ভালো জীবন দিতে পারতো, তাহলে আমার এটা মনে হয় না যে সাবিনার উপরে কারো কোনো অভিযোগ থাকতো। তখনই মানুষ অভিযোগ করে যখন দেখা গিয়েছে যে একটা বাচ্চার সুন্দর জীবন সাবিনা দিতে পারছে না। সাবিনাকে চ্যানেল খুলে দেওয়া হয়েছিল নাকি মরিয়মের ভালোর জন্য, মরিয়মের খরচ থেকে শুরু করে মরিয়মের খরচ বহন করার জন্যই সাবিনাকে এই চ্যানেল খুলে দেওয়া হয়েছিল। আপনারা দেখেন, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু মরিয়মের পিছনে কয় টাকা সে খরচ করে?
মরিয়ম এখন পর্যন্ত তানজিলার পুরাতন জামা কাপড় পরে পরে বেড়ায়। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে মরিয়ম এখন পর্যন্ত তানজিলার বিয়ের আগের যে ড্রেসগুলা পরতো সেই ড্রেসগুলো মরিয়ম পরে। কেন? এই মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আছে, এই মেয়ের মা এই মেয়েকে দেখিয়ে ইনকাম করে, তাহলে সেই মেয়ে কেন ওর পুরাতন জামা কাপড় পরবে? আপনাদের যেভাবে দেখায় মরিয়ম ভালো কাপড় চোপড় পরে, মরিয়মের জন্য শপিং করে আনি, মরিয়ম যেটা চায় সেটা দিই, অথচ মরিয়ম সেদিন একটা রাবার চেয়েছিল, মেবি মনে হয় না জানি একটা শার্পনার কিনে চেয়েছিল, সেই মরিয়মকে সাবিনা মুখের উপরে না করে দিয়েছে যে না তোমার না একটা আছে, তোমার আর লাগবে না। কেন? বাচ্চা মানুষ একটা না দুইটাও লাগে। যাদের ঘরে বাচ্চা আছে তারা জানে যে বাচ্চারা চাইলে একটা জিনিস দেয়। তো সেখানে একটা শার্পনারের দামই হচ্ছে কি 10 টাকা, বা একটা রাবারের দামই হচ্ছে 10 টাকা। তো সেই শার্পনার বা রাবার 10 টাকা খরচ করতে পারে না এই মরিয়মের পিছনে। তো এটা নিয়ে যখন ধরেন আমি কিছু বললাম, তো সেটা নিয়ে আপনাদের কেন এত এটা কি বলে ইচিং থাকবে কেন? আমি তো দেখছি না এখানে আমি কোনো বাজে কথা বলছি, তাহলে আপনাদের টিচিং থাকার কথা না। যে মেয়েকে দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, সেই মেয়ের 10 টাকা দামের জিনিস যদি আমি 5টাও কিনে দিই, তাও তো আমার সেখানে কমতি নাই। কারণ আমি আবার ওই 10 টাকা দামের জিনিস 5টা দিয়ে ও তো ভিডিও করতে পারি, করে আমি সেই 10 টাকার জায়গায় 100 টাকা তুলতে পারি। তো আমি যদি আমার যদি সেরকম কোনো রাস্তা থাকে যে আমি 1 টাকা ইনভেস্ট করে 10 টাকা ইনকাম করে নিব, তাহলে আমি সেটা কেন করবো না? করুক, ইনকাম করুক, কেন করবে না? যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে এখন গিয়ে টাকা পয়সা লেনদেন ভালো হচ্ছে, তো সেই ক্ষেত্রে করুক। বাট মেয়েটাকে কেন এত অবহেলায় রাখে? মেয়েটার যে খাবার দাবারের যে গঠন, বা এই মেয়েটাকে যেরকম পুষ্টিকর খাবার খাওয়াতে হয়, সাবিনার ভিডিওতে আপনারা কি দেখেছেন যে সাবিনা একবারও তার বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াতে? যে ছোটো বাচ্চাটা সে মানে মরিয়মের কথা নাহলে বাদই দিয়ে দিলাম যে মরিয়মকে খাওয়ায় না, মরিয়ম বড় হয়ে গিয়েছে এর জন্য মরিয়মকে খাওয়ায় না, বাট ওর যে ছোটো মেয়েটা আছে তাকেও তো খাওয়ায় না। এরা শুধু একটা একটা করে বাচ্চা জন্ম দেয়, দিয়ে শুধু ইনকামের রাস্তা খুঁজে, যে একটা প্রোডাক্ট বানায় এরা, এই প্রোডাক্টটাকে পুঁজি করে এরা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। অথচ এই প্রোডাক্টে যখন দাগ লাগে বা এই প্রোডাক্ট যখন একটু করতে হয়, মেরামত করতে হয়, তখন গিয়ে এরা আর পারে না। কারণ মেরামত করতে গেলে যে টাকাটা খরচ হবে সেই টাকাটা তারা খরচ করতে পারবে না। আজকে মরিয়মকে দেখিয়ে দেখিয়ে সাবিনা আরিফের নামে জায়গা কিনে দিয়ে দিয়েছে। আজকে মরিয়মকে দেখিয়ে দেখিয়ে সাবিনা আরিফের বোনের সংসার গুছিয়ে দিয়েছে, অথচ মরিয়মের কপালে কি জুটলো? তাহলে এর দায়ভার কে? এর দায়ভার তো সাবিনা নিজেই। আজকে তো যদি এটা বাবার কাছে থাকতে হতো, যে ওর বাবার কাছে রয়েছে, আর বাবা যেহেতু সেকেন্ড বিয়ে করেছে, তো এর জন্য সেকেন্ড মার কাছে, মানে সৎ মার কাছে মরিয়ম অবহেলিত, তাহলে তো আপনারাই সেই গিয়ে থুথু দিয়ে আসতেন ওই লোকেরে। এখন তো আর সেই লোকের কাছে নাই, তো সেহেতু সাবিনার কাছে আছে। তো সাবিনার কাছে থাকতে, যদি মায়ের কাছে থাকতে যদি সন্তান এরকম অবহেলিত হয়, সেইখানে কি আর প্রতিবাদ না করে কি থাকা যায়? আপনারা পারেন, আপনাদের দরকার আছে, আপনারা থাকতে পারেন। আপনারা হয়তো আপনাদের সন্তানদেরকে সেরকম চোখে দেখেনি, এর জন্য গিয়ে আপনাদের চোখে সেরকম কোনো কিছু লাগে না। বাট একটা মেয়ের আসল পরিচয় হচ্ছে গিয়ে তার বাবাকে দিয়ে। এই মেয়েটাকে যখন বিয়ে দিতে যাবে তখন জিজ্ঞেস করবে এর বাবাকে, এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। তখন যখন বলবে যে আরিফ, আচ্ছা আরিফ, তাহলে আরিফের পরিচয় কি, আরিফের ফ্যামিলি কি, এরকম যখন জিজ্ঞেস করবে, এদের তো আবার অভ্যাস খারাপ আছে যে এরা অন্যদেরকে, মানে মেয়ে হয় এক ঘরের বা সন্তান এক ঘরের, আর গিয়া বাবাটাকে আরেকজনকে, তো এদের তো এরকম স্বভাব চরিত্র রয়েই গেছে। তো এখন যদি এটা মানুষ যদি জিজ্ঞেস করে এই মেয়ের বাবাকে, যদি বলে আরিফ, এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, এর বাবা তো একদম যাযাবর, এর মা তো গিয়ে 4-5টা করে বিয়ে, এর তো ঠিক নাই, তো এই ঘরে আমরা কিভাবে কি করব? হ্যাঁ, কিভাবে আমরা, মানে ভালো যে সম্বন্ধ, সে সম্বন্ধ আসবে কিনা তাও, হ্যাঁ আসতে পারে, এদের ঘরে আসবে কেন জানেন? এই যে সাকিবদের মতো বা আরিফদের মতো যে সমস্ত পুরুষ লোকের আছে, এরা আসবে, এরা বিয়ে করবে এই ধরনের ঘরের মেয়েদেরকে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু কথা হচ্ছে গিয়ে তানজিলার নাই, তানজিলার ফ্যামিলি নাই, তানজিলার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই। হ্যাঁ, ওই বাপ্পিকে দেখিয়ে বাবা বানিয়ে বিয়ে বসেছে বা কিছু করেছে, বা এতদিন দর্শকদেরকে বলেছে যে বাপ্পি ওনার বাবা, বাপ্পি ওর বাবা, তিশাও বলেছে ওর বাবা, দর্শকদের চাপে পড়ে তারপরে স্বীকার করতে বাধ্য হয়েছে তিশা যে বাপ্পি ওর দুধমা। তো যাই হোক, দুধমা, বাবাকে দুধমা বানিয়ে দিয়েছে, সৎ বাবাকে দুধমা বানিয়ে দিয়েছে। তো ওর নাই নাই, কিন্তু মরিয়মের তো রয়ে গেছে, মরিয়মের তো শেকড় এখন পর্যন্ত আছে। তাহলে সেখানে মরিয়ম কেন আজকে তার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন? মরিয়মের ছোটোবেলার ছবিগুলো আপনারা যারা খেয়াল করেছেন বা দেখেছেন, তাদের কি মনে হয় না যে মরিয়ম সেখানে খুব ভালো অবস্থানে ছিল, তার বাবার কাছে খুব ভালো ইয়াতে ছিল? অবশ্যই ছিল, কারণ একটা বাচ্চা যখন অবহেলিত থাকে তখন গিয়ে দেখা যায় যে ওই বাচ্চাটা অবহেলিত। আজকে সাবিনার যে মেয়ে মান্নাত, সেই মান্নাতকে দিয়ে আপনারা দেখছেন না যে মান্নাত কীভাবে অবহেলিত? এই বাচ্চাকে যদি আদর যত্ন সব কিছু করতো, তাহলে কি বাচ্চাটার চেহারা সুরত বা স্বাস্থ্য এরকম থাকতো? কখনোই থাকতো না। আপনারা আবার মিমের দিক দিয়ে দেখেন, মিমের যে 2টা মেয়ে, সেই 2টা মেয়ের অবস্থা কি দেখতেছেন? তো যে 2টা মেয়ের অবস্থা কি কি ছোটবেলা থেকে কিভাবে আবদিয়াকে বড় করেছে সেটাও তো আপনারা দেখেছেন, আপনাদের চোখের সামনেই তো আবদিয়া বড় হয়ে গেছে। তো সেখানে আপনারা তো দেখেছেন যে এরা কিভাবে বাচ্চাদেরকে অবহেলা করে। এর জন্য কিন্তু দর্শকরাও এদেরকে অনেক বকাবাধ্য করে, অনেক অনেক পচা পচা কথাও বলে, গালাগালিও করে, যে বাচ্চাদেরকে যত্ন নিতে পারো না কেন, বাচ্চাদেরকে জন্ম দাও, অনেক ধরনের কথা বলে। আবদিয়া যখন চিকিৎসা করানোর কথা ছিল, মিম কিন্তু চিকিৎসা করায় নাই।
এই মিম যদি ওর মেয়েটাকে শুরু থেকে চিকিৎসা করাতো, তাহলে ওর মেয়ের যে চোখের সমস্যা বা দাঁতের সমস্যা বা স্কিনের সমস্যা, সেই সমস্যাটা অন্তত পক্ষে 80% ভালো হয়ে যেত। কিন্তু সে তখন করায় নেই, সে তখন না করিয়ে এখন কেন করিয়েছে? এখন প্রথম কথা ভিউয়ের দরকার, বাড়ি করবে সেটা টাকার দরকার, এত টাকা কোথায় পাবে? স্বামী বেকার, কোথায় পাবে? এর জন্য গিয়ে এখন চিকিৎসা নামে ভাওতাবাজি শুরু করে আপনাদের সামনে সেগুলো প্রেজেন্ট করছে। যাক, আপনাদের সামনে দেখাচ্ছে, তারপরেও তো চিকিৎসা করাতে ডাক্তারের কাছে নিয়ে গেছে অনেক বছর পরে, এটাও কম কিসের? কিন্তু একজন ভালো মা, যে মা 9 মাস বা 10 মাস গর্ভে ধারণ করেছে, সেই মার কাছে যখন সন্তান অবহেলিত হয়, তো সেই মাকে কি আপনারা পূজা করবেন, না সেই মার পায়ের নিচে আপনারা সিজদা করবেন? আজকে সাবিনার পরকীয়ার কারণে, পরকীয়ার বলি মরিয়ম। দেখেন, আরিফের মেয়েটা কিন্তু ঠিকই ওর বাবার কাছে পাচ্ছেও, বাবার কোলে উঠতে পারছে, কিন্তু মরিয়ম দিন শেষে কি করতে পারছে? মরিয়ম কি কিছু করতে পারছে? মরিয়মকে কাজের মেয়ের মতো ট্রিট করে। তিশার মেয়ে তানজিলাকেও যেমন বাপি কাজের মেয়ের মতো নিয়োগ দিয়েছিল, কাজের মেয়ে হিসেবে নিয়োগ দিয়েছিল, মরিয়মকেও সেমভাবে সবাই কাজের মেয়ের মতো ট্রিট করে। এটা মা হিসেবে সাবিনা কিভাবে মেনে নেয়? আমরা যদি এরকম জায়গায় থাকতাম, অন্তত পক্ষে আর যাই হোক, আল্লাহ মাফ করুক, এরকম জায়গায় আল্লাহ যাতে কখনোই কাউকেই না নেয়, কোনো মানুষকেও না নেয়। এরকম সিচুয়েশনের মধ্যে যদি আমরা পড়তাম, তাহলে আর যাই হোক না কেন, আমাদের বাচ্চাদেরকে এইভাবে অন্য মানুষ অবহেলা করবে, অন্য মানুষ কাজের মেয়ের মতো ট্রিট করবে, এটা তো কখনোই মানতে পারতাম না। মরিয়ম যখনই ওর বাসায় যায়, তখনই গিয়ে দেখবেন হয় ঝাড়ু দেয়, নাহলে ঘর গুছায়, নাহলে বাচ্চা পালে। খুকির বাচ্চা কাচ্চাও মরিয়ম পেলে দিছে। মরিয়ম ওই মানহাকে, নাম জানি মানহার যে ছোটো বোনটা আছে, সেই মেয়েটাকে কোলে পিঠে করে যতটুকু হেল্প করা দরকার করে দিচ্ছে। সেই সাথে এই যে সাবিনা যে এখন মেয়েটাকে রেখে এখানে ওখানে যে ঘোরাঘুরি করছে, আপনারা কি মনে করেছেন যে মরিয়মকে মিম ভাত এমনি এমনি দিচ্ছে? এমনি এমনি দিচ্ছে না, ঘর গোছাচ্ছে, নাহলে আবদিয়াকে গোসল করে দিচ্ছে, নাহলে ছোটোটাকে রাখছে। এমনি করেই মরিয়ম আর কি মরিয়মের শৈশবটা পার করতেছে। তো দিন শেষে গিয়ে এই মেয়েটাকে নিয়ে যখন বাজে বাজে কথা মানুষ অনলাইনে বলে, এটার জন্য দায়ভার একমাত্রই সাবিনাই হয়, সাবিনার জন্যই সম্ভব হয়। আজকে নানির কাছে, ধরেন নানির কাছে যখন কোনো বাচ্চারা যায়, তখন আদরের থাকে, আর মরিয়ম থাকে কি জানেন? নানির সহকারী কাজের মেয়ে। নানি রান্না করে, নানিকে পানি এনে দিতে হয়, কাজের হুকুম দেয়, এই পানি নিয়ে আয়, এই একটা বসার জন্য টুল নিয়ে আয়, এই ঘরের থেকে 2টা পেঁয়াজ নিয়ে আয়, এই শাক তুলে দে, এই মরিচ বেছে দে, এইটা করে দে, ওই ঘর ঝাড়ু দে, এরকমভাবে মরিয়মকে ট্রিট করে। আজকে যদি সাবিনা শক্ত হতো, তাহলে আমার মনে হয় না যে সাবিনার মেয়েকে এরকম অবহেলিত হতে হতো। সাবিনা নিজেই তার মেয়েকে বাপ্পি সহকারে, না সরি বাপ্পি না, তানের সাথে, সাকিবের সাথে এক রুমের মধ্যে থাকতে পর্যন্ত দিয়েছে। এটা কিন্তু তিশার ভিডিওর মধ্যে বাপ্পি কিন্তু এটা প্রকাশ করেছিল, আমরা অনেকে দেখেছি। এটা কখনকার ভিডিও তাও আমি বলে দিই, যখন খুকির ছেলের আকিকার অনুষ্ঠান করে, আবু তালহা যখন অনুষ্ঠান করে, যখন বাপ্পিরা ওই বাড়িতে যায়, সেই সময়ের কাহিনী এটা। তাহলে কেন সাবিনাকে দোষারোপ করবো না? আর সেইখানে যদি দর্শকরা এদেরকে কমেন্ট করে যদি বলে, তাহলে এখানে দোষ কোথায়? দোষ হচ্ছে কি আপনাদের মনে। আজকে যদি আপনারা সাবিনার মতো পাপিকে বয়কট করতেন, সাবিনাদের মতো মানুষদের ভিডিও না দেখতেন, আমার মনে হয় না সাবিনারা এত আস্পর্ধা পেত, বা সাবিনারা চাইলেই ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারতো। দেখেন, কয়েকদিন যখন মানুষ মরিয়মকে নিয়ে ভিডিও বানানো শুরু করেছিল, তখন কিন্তু সাবিনা থেমে গিয়েছিল। সেই সাথে গিয়ে রাব্বির সাথেও কিন্তু দেখানো একটু কমায় দিয়েছিল, যে রাব্বির সাথে বেশি দেখাতো না। এখন আবার শুরু করেছে কেন? কারণ মানুষ এখন আর ওদেরকে নিয়ে কথা বলে না। যেমন আমি নিজেই তো চাইনি যে আমি মরিয়মকে নিয়ে কথা বলি, কারণ আমি যদি মরিয়মকে নিয়ে কথা বলতে যাই, তাহলে যদি আমাকে আবার হুমকি ধামকে শিকার হতে হয়, আবার যদি আমাকে নোংরা কথা বলে, আমি এই দ্বিধাবোধ থেকে কিন্তু আমি আর মরিয়মকে নিয়ে কোনো কথা বলতে চাইনি। তো পরবর্তীতে আমি চিন্তা করে দেখলাম যে না, ওনাদের জন্য, ওনাদের 1-2জন তেলাপোকার জন্য এরকম ভয় পেয়ে আমার চুপ থাকাটা পসিবল না, আর এটা ঠিক হবে না। তার কারণে আমি আবার আপনাদের সাথে কথা বলতে আসলাম মরিয়মের বিষয়। আজকে এই মরিয়মের বাবার কাছ থেকে দূর হওয়ার একটা মাত্র রিজন হচ্ছে গিয়ে সাবিনা, আর এর পিছনের মাস্টারমাইন্ড হচ্ছে গিয়ে তিশা। আপনারা সকলেই কিন্তু অবগত এই বিষয়ে। আজকে দেখেন, মানুষের সংসার নষ্ট করে, একটা বাচ্চাকে এতিম করে সেই মহিলা কি সুখে আছে? সেও তো সুখে নাই। তাদের ভিতরেও এমন এমন কলহ সৃষ্টি হয়েছে, বা এমন এমন কোনো কাহিনী সৃষ্টি হয়েছে, যে কারণে তিশা একটানা 6 দিন বা 1 সপ্তাহ কোনো ভিডিওই দেয়নি। এমন কোনো ঘটনা ঘটেছে। তা না হলে তিশার মতো মানুষ, যে কিনা ভিউখোর, সেই ভিউখোর মহিলা কখনোই 6 দিন ভিডিও না দিয়ে থাকতে পারতো না, তার ভিডিও দিতেই হতো। দেখেন না মেয়ের প্রেগনেন্সির সময় হসপিটালে গিয়ে কী ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করেছে, শুধু সেকেন্ডে রিলস ভিডিও আপনাদের সামনে আপলোড করে গেছে। তো হচ্ছে গিয়ে এই, কিন্তু ওর বাপির সাথে এমন কোনো দ্বন্দ্ব চলতেছিল, যেই কারণে গিয়ে ও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিতে পারেনি। ওই যে বললাম, কারো সংসার ভাঙা, কাউকে ইচ্ছাকৃতভাবে এতিম করার শাস্তি, সেটা আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেয়, এবং তিশাকেও দিয়ে দিচ্ছে। তবে সাবিনা এতই কি বোকা যে সাবিনা আরেকজনের কথা মতো সংসার নষ্ট করেছে?
সাবিনার নিজেরও ক্যারেক্টারগত সমস্যা আছে বিধায় কিন্তু ভিকটিম ফাদারের সাথে বিয়ে হওয়ার আগে সাবিনার আরও এক জায়গায় বিয়ে হয়ে গেছিলো বা বিয়ে হয়েছিল। সেই বিয়ে থেকে ভিকটিম ফাদারের কাছে বিয়ে বসেছে, তাও আবার সব কিছু লুকিয়ে। আর এই কথা কে ফ্ল্যাশ করেছে? এই কথা ফ্ল্যাশ করেছে হচ্ছে গিয়ে ফাতেহা। তো এই ফাতেহা আবার গিয়ে হচ্ছিল ভিকটিম ফাদারের পূর্বের গার্লফ্রেন্ড, মানে শুরুর দিকের বউ। উনি নাকি বিয়েও করেছিল। যাই হোক, যদিও ওনার সব কথাই আমরা সত্য প্রমাণিত পেয়েছি বা প্রমাণ সহকারে উনি ওনার আজ পর্যন্ত যে কথাগুলো বলেছে সবগুলোই সত্য পেয়েছি, সুতরাং উনি যেহেতু বলেছে যে ফাতিহার সাথে তার বিয়ে হয়েছিল মসজিদে বসে বা কোনো ইমাম দিয়ে বিয়ে হয়েছিল, তাহলে এটাও সত্য। যেহেতু তার সব কথাই সত্য আমরা পেলাম, মার্টিন ওরাকে নিয়ে, তারপরে গিয়ে এই বাইদা পরিবারদেরকে নিয়ে যে কথাগুলো আমরা এতদিন পেয়েছি সেই কথাগুলো যেহেতু সত্য, এই কথাটাও সত্য। তো সেইখান থেকেই সাবিনার এরকম অবস্থা। তো ওর বোনেরই তো 5টা বিয়ে, তাহলে ওর 3টা বিয়ে, এটা খারাপ কি? খারাপ না। তারপর আবার মিমের 2টা বিয়ে। তো বড় মেজো মাঝারি বা বড় মেজো ছোট, তো সবারই তো একদিকেই যেতে